নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, মানুষের সাথে মানুষের সম্পর্ক জিনিসটা বেজায় জটিল। বিশেষত আজকের পৃথিবীতে, আজকের সময়ে, আজকের সমাজে খুব সযত্নে লালিত একটা সম্পর্ক মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যেতে পারে শুধুমাত্র আমার বা আপনার করা একটা ভুলের জন্য। আর আজকের পর্বটা তার জলজ্যান্ত উদাহরণ। স্যার গুড মর্নিং। গুড মর্নিং। কোথায়? এই তো এখানে আসুন। চলো তো দেখি। মাই গড! হ্যাঁ স্যার, ধারালো কিছু দিয়ে মাথাটা কেটে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। তাই তো দেখছি। বডিটা খোঁজ করেছি স্যার, আশেপাশে কোথাও নেই। আচ্ছা, মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে? না স্যার। আচ্ছা, এই কাটা মুন্ডুটা কার সেটা জানা গেল? বললো তো যে বিশু। কে বললো? নিমাই। নিমাই কে? যে এই কাটা মুন্ডুটা সবার আগে দেখেছে। কোথায় নিমাই? একবার ডাকো তো। স্যার ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। চলো তো। চলুন। এই মুন্ডুটাকে আপনি প্রথম দেখেছিলেন? আগে হ্যাঁ। আপনি এত সকাল সকালে এখানে কি করতে এসেছিলেন? আগে স্যার এই সাইডে হচ্ছে বড় পুকুর, আর আমি ওইখানেই হাঁটতে যাচ্ছিলাম, আর ওইখানেই বিশুর কাটা মুন্ডুটা পড়েছিল। ওটা যে বিশুর মুন্ডু আপনি জানলেন কি করে? গত প্রায় হ্যাঁ 1-1.5 বছর ধরে বিশু এখানেই থাকতো, আর ওর সাথে আমার বেশ ওই আলাপ পরিচয় বেশ ভালোই ছিল, তাই চিনতে কোনো অসুবিধা হয়নি। 1.5 বছর ধরে বিশু এখানে থাকতো? মানে আগে বিশু কোথায় থাকতো? মানে ওই গদাধরপুর। গদাধরপুর থেকে হঠাৎ এখানে এসে থাকতে শুরু করলো কেন? কি হলো, উত্তর দিন। স্যার যা জিজ্ঞাসা করছি উত্তর দিন। স্যার ওর বউর সাথে আর ওই শ্বশুরের সাথে ঠিক বিবাদ ছিল, তাই ওই শাশুড়ি আর ওই শালিকে নিয়ে এইখানেই ঘর ভাড়া করে থাকতো। কেন এরকম কেন? ওই যে বললাম, বউর সাথে বড়ি বানাচ্ছিল না, আর শ্বশুরের সঙ্গে বিবাদ ছিল। ঠিক আছে, আপনাকে পরে একবার থানায় আসতে হবে। যান। রেণুকা, বলুন স্যার। তুমি একটা কাজ করো, তুমি এই কাটা মুন্ডুটাকে পরীক্ষা নিরীক্ষার জন্য ইমিডিয়েট পাঠিয়ে দাও। রাইট স্যার। আর এই নিমাইয়ের বয়ানটা রেকর্ড করো, আর আশেপাশে একবার ভালো করে খুঁজে দেখো যদি মার্ডার ওয়েপনটা পাওয়া যায়। ওকে স্যার। হ্যাঁ, আর ওই বিশুর শাশুড়ি আর শালিকে একবার খবর দাও, ওরা শোক সামলে উঠলে আমি একবার কথা বলবো। ওকে। বিশুর ভালো নাম কি ছিল? বিশ্বনাথ পাল। উনি আপনার জামাই ছিলেন? আমার বড় মেয়ে পিঙ্কির সাথে ওর বিয়ে হয়েছিল। কবে বিয়ে হয়েছিল? এই বছর 5 আগে। আর সন্তানাদি? হয়নি। আমরা একটা জিনিস বুঝতে পারছি না, যে বিশু হঠাৎ করে আপনাকে আর শালিকে নিয়ে এত দূরে এই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতে গেল কেন? কি হলো বলুন। চুপ করে থেকে কোনো লাভ হবে না, বলুন। আসলে 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 আমার স্বামীর লোক ভালো নয়, তাই। স্বামী লোক ভালো নয় বলে জামাই নিজের স্ত্রীকে ছেড়ে শাশুড়ি আর শালিকে নিয়ে আলাদা হয়ে যায়, এমন কথা তো কোশমিন কালেও শুনিনি। একটু ঝেড়ে কাশুন তো। আমার স্বামীর টোটোর ব্যবসা, 3টে টোটো আছে, একটা ও নিজে চালায় আর বাকি 2টো ভাড়ায় চলে। তারপর আমার স্বামী ভীষণ একগুঁয়ে, বদরাগী, বদমেজাজি। বিয়ের পর থেকেই অকথ্য অত্যাচার আমার উপরে চলতো, আর ওর ওই একটা শর্তেই
মেয়ের বিয়ে হয়েছিল, কি শর্ত? জামাইকে ঘর জামাই হয়ে থাকতে হবে। কেন এরকম উদ্ভট শর্ত কেন? জানি না, কিন্তু জামাইবাবু বাবার শর্তে এক কথা রাজি হয়ে গেছিল। বিশু কি করতো কি? বিশুর একটা নিজের টোটো ছিল, সেটাই ও চালাতো। তারপর? তারপর 1.5 বছর আগে একদিন রাতে হঠাৎ করে এই নাও বাবা, গরম গরম চা আদা দিয়ে করে এনেছি। ঠিক আছে, খেয়ে দেখি একবার। খাসা ভালো হয়েছে? হুম, সত্যি সত্যি ভালো হয়েছে। মায়ের দিব্যি। জানেন মা, ওই সারাদিন টোটো করে টোটো চালাবার পর না সন্ধেবেলা শরীর দেয় না। তারপরে এই চা পেলে মেজাজ একবারে ফুরফুরি হয়ে যায়। নতুন জামাটা, আহা, গরম চা পড়েছে বাবা, ব্যথা পাওনি তো? হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ। ও তুমি ফিরেছো? ভাগ্যিস ফিরেছি, নাহলে তো জানতেই পারতাম না আমার পিঠ পিছে বাড়িতে কি রঙ্গ চলে। কি বলছো কি তুমি এসব? বিশু আমার জামাই, ছেলের মতো। ছেলের মতো? ছেলে তো আর নয়। বাবা এসব কি শুরু করেছেন আপনি? মদ খেলে কি আপনার কোনো জ্ঞান থাকে না নাকি? এই শোনো ছোকরা, কি খেলে কার কি জ্ঞান থাকে না সেটা আমাকে শেখাতে এসো না। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তোমার থেকে অনেক বেশি দুনিয়া দেখেছি। বাবা আপনি আমার থেকে অনেক বড়, অনেক বেশি দুনিয়া দেখেছেন, তা বলে এটা নয় যে আপনি যেটা বলবেন সেটা সবসময় ঠিক হবে। বলি সারাদিন টোটো চালিয়ে ক পয়সা রোজগার করো শুনি? হ্যাঁ, ঘর জামাই হয়ে পায়ের ওপর পা তুলে খেতে লজ্জা করে না? ঘর জামাই হওয়ার শর্তটা তো তুমিই দিয়েছিলে ওকে, এখন এসব কথা বলে কি হবে তোমার? জামাইকে বললেই অমনি শাশুড়ির বুকে বাজে। খুব পিরিত। দাঁড়া দাঁড়া, আজ তোর ব্যবস্থা করছি। লাগছে, ছাড়ো, বাবা, কি করছেন? ছাড়ো, গায়ে গায়ে হাত দিচ্ছেন কেন? লাগছে, ছেড়ে দিন। লাগছে বিশু, ছেড়ে দিন। ছাড়ো বলছি, ছাড়ো। তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, তুই আমার গায়ে হাত দিস? দেখ শালা, আজ তোর পীড়িতের শাশুড়িকে তোর সামনে কেমন পেটাবো। চল বেশ করছি, আমি আমার বউকে পেটাবো না সোয়াগ করবো সেটা আমি ঠিক করব। তোরা কোন মুখে জবাব দিয়ে চাইতে এসেছিস রে? হ্যাঁ, সহ্যের একটা সীমা আছে বাবা, দিনের পর দিন এইভাবে আমরা মাকে মার খেতে দেখতে পারবো না। দেখতে না চাইলে এক্ষুনি এই মুহূর্তে এক কাপড়ে বেরিয়ে যা বাড়ি থেকে। তোদের কেউ মাথার দিব্যি দেয়নি, তোদের কেউ বাধাও দেবে না। শান্ত হও তুমি, চলো চলো ভেতরে চলো, সবে চলো বাবা, ভেতরে চলো, চলো। সে কি, আপনার সাথে আপনার জামাইকে জড়িয়ে আপনার স্বামী আপনাকে সন্দেহ করতো? শুধু সন্দেহ, সেই রাতে আমাকে যা নোংরা অপবাদ দিয়েছিল। সে নয় বুঝলাম, কিন্তু যখন বাড়ি ছাড়লেন আপনারা 3 জন ছাড়লেন কেন? বড় মেয়ে এলো না কেন? দিদি আসেনি কারণ দিদি বরাবরই একটু বাবার নেওয়াটা, প্রতিবাদ করলেও। মানে? আসলে সেদিন রাতে ছি 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 ছি, ঘর জামাই হতে গিয়ে এত বড় অপমান নিজের মাথায় নিতে পারবো না। তাহলেই বোঝো বাবা,
এই এতগুলো বছর ধরে কিভাবে আমি অমানসিক মানসিক শারীরিক অত্যাচার ভোগ করে এই লোকটার সঙ্গে ঘর করেছি। তোমার অনেক আগেই পুলিশে যাওয়া উচিত ছিল মা। চাইলে তুমি এখনো যেতে পারো। না না, আবার থানা পুলিশ কেন? কেন নয়? মাকে শুধু মুখ বুজে মার খাওয়ার জন্য জন্মেছে? না, ঠিক তা নয়। আর শাশুড়ি আর জামাইয়ের সম্পর্কটা তো পবিত্র সম্পর্ক। আর বাবা সেটার গায়ে আজকে নোংরা ভাবে চুনকালি ছিটিয়ে সব সীমা অতিক্রম করে গেছে। আমি চাইছি না এই বিষয়টা নিয়ে আর কোনো জলঘোলা হোক। কি বলছিস কি তুই দিদি? আরে বাবা, মাতাল মানুষ, যা বলেছে নেশার ঘোরে বলেছে, যা করেছে নেশার ঘোরে করেছে। কাল সকাল হলে দেখো একেবারে অন্য মানুষ, তখন পা ধরে ক্ষমা চাইবে। আর লোক হাসাস না পিঙ্কি, তুই তোর বাবা ক্ষমা চাওয়ার লোক? আজ অব্দি কোনোদিন সে অন্যায় করে স্বীকার করেছে যে তার ভুল হয়েছে? 25 বছর ধরে তুই এই চিনলি তোর বাবাকে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কোনো অশান্তি হোক। অশান্তি থামাবার একটা উপায় আছে। কি উপায়? আমরা 4 জন মিলে এ বাড়ি ছেড়ে চলে যাব। কোথায়? মোহাম্মদপুরে আমার জানাশোনা লোক আছে, বললে কালকেই ঘর পেয়ে যাব। 4 জন নয়, 3 জন। কেন 3 জন কেন? কারণ আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। পাগলামি করিস না দিদি, তুইও যাবি আমাদের সাথে। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। যে মানুষটা আমাকে বড় করলো তাকে ছেড়ে আমি অন্য কোথাও যাব না। সে তোরা 3 জন অন্য কোথাও গিয়ে সুখী হতে চাইলে হ, আমাকে তোদের মধ্যে টানিস না। আর তার পরদিনই আপনারা 3 জন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন? হ্যাঁ, হাতের কাছে যা ছিল তাই সামনে নিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জামাইয়ের সঙ্গে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আপনার স্বামী আর বড় মেয়ে আপনাদের বাধা দেয়নি? কে বাধা দিত? বাবা, দিদি, ওরা তো ঘুমোচ্ছিল। সে না হয় বুঝলাম, কিন্তু পরে কখনো ওরা দুজন আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি? মানে ফিরে যাওয়ার কথা বলেনি? না। আচ্ছা, তাহলে এখানে আপনাদের সংসার চালায় কে? ওই যে বললাম, বিশুর একটা টোটো ছিল, সেটাই ও ভাড়া খাটতো, তাতেই আমাদের সংসারটা চলতো। কিন্তু কিছুদিন আগে। আরে বাবা, ওই রকম নয়, এইভাবে। ওর বাবা জামাই বাবু, বেশি পণ্ডিতি মেরো না তো, আমি খেলতে পারি। হ্যাঁ রে, তোদের কি ব্যাপার রে? কখন থেকে ডাকছি, তোরা খেতে যাবি না? কত রাত হলো বলতো? আর একটু পরে খেতে যাবো মা। এ আবার কি ধরনের কথা? কাল সকাল হলে বিশুকে টোটো নিয়ে বেরোতে হবে না? মা, এই আপনার আশীর্বাদ আর উপরওয়ালার কৃপা থাকলে না, খুব তাড়াতাড়ি আমি টোটো চালানো বন্ধ করে দেব। মানে তুমি টোটো চালানো বন্ধ করলে সংসারটা চলবে কি করে? আর তাছাড়া তো আমি আর মা কিছুই করি না, আর আমরা কেউ সংসারের জন্য কিছু করতেও পারবো না। এখন তো দেখছি মা আর মেয়ে দুজনের সমান। আগে আমার পুরো কথাটা তো শুনুন। বলো, কি বলবে? ভাবছি টোটো চালানো ছেড়ে দিয়ে একটা ব্যবসা শুরু করব। ব্যবসা? কিসের ব্যবসা? বাজারে কথা বলেছি, একটা ছোট্ট দোকান আছে। ভাবছি কষ্ট করে টাকা জমিয়ে সেলামি দিয়ে একটা দোকান নিয়ে জামা কাপড়ের ব্যবসা শুরু করব। বাহ, দারুণ আইডিয়া তো। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার বাবা। মা, একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন? বলো, কি বলবে? বলছি, সুতাহাটাতে আপনার নামে কেনা তো একটা জমি আছে, তো সেটা বিক্রি করে দিন, যা টাকা হবে আমাকে দেবেন। তারপর দোকান খোলার পরে আস্তে আস্তে করে টাকা শোধ করে দেব। আচ্ছা, জমি বিক্রির ব্যাপারটা কত দূর এগিয়েছিল?
জামাই একদিন এক দালালের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে কি হয়েছিল আমি ঠিক সেটা জানি না। বিশু মানে আপনার জামাইয়ের কোনো শত্রু টত্রু ছিল? আমি জানি না ঠিক। আচ্ছা, এই এলাকায় চলে আসার পর স্থানীয় কারোর সাথে কি ওনার কোনো ঝামেলা হয়েছিল? না। আসলে জামাইবাবু খুব ভালো মানুষ ছিল, যাকে বলে মাটির মানুষ। তাই এখানে ওনাকে সবাই আপন করে নিয়েছিল, সবাই খুব ভালোবাসত। শত্রু থাকার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমরা এখন আসছি, প্রয়োজনে আপনাদের থানায় যেতে হতে পারে। বেশ, চলো। বিশ্বনাথ পাল অর্থাৎ বিশু পালের হত্যাকাণ্ডের তদন্তে নেমে আমরা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। প্রথমত, কাটা মুন্ডু উদ্ধার হলেও বাকি দেহ উদ্ধার হয়নি। দ্বিতীয়ত, কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তৃতীয়ত, বিশুর শ্বশুর হরিপদ বাগদি অর্থাৎ হরির সাথে বিশুর সম্পর্ক খারাপ থাকলেও হরি যে বিশুকে খুন করেছে এমন কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে ছিল না। তাই এই রকম একটা সেমি ব্লাইন্ড কেস সলভ করাটা ছিল আমাদের কাছে রীতিমতো দুরূহ ব্যাপার। আর তারপরেই তার মানে বিশুর মাথাটা দেহ থেকে আলাদা করা হয়েছে কোনো ধারালো অস্ত্র দিয়ে, খুব সম্ভবত ভোজালি বা ওই জাতীয় ধারালো কোনো অস্ত্র দিয়ে। কিন্তু দেহটা এখনো মিসিং। স্যার, শুধুমাত্র দেহ নয়, মোবাইল ফোনটাও মিসিং আছে। নাম্বারটা চালু আছে? না স্যার, সুইচ অফ। আমি জানতাম। কিন্তু কি স্যার? খুনের মোটিভটা কি? হ্যাঁ স্যার, সেটা তো আমারও মাথায় ঢুকছে না। দেখো, খুন যখন একটা হয়েছে তখন তার পেছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। কেউ তো আর এমনি এমনি বিশুকে প্রাণে মেরে ফেলেনি। তা তো বটেই, কিন্তু খুনটা করলো কে? স্যার, বিশুর শাশুড়ি আর শালী বলছে, মানে রীতিমতো জোর খাটিয়ে বলছে বিশুর নাকি কোনো শত্রুই ছিল না। আরে ওরা বললেই হবে নাকি? মানে একজন মানুষের কোনো শত্রু নেই আজকের পৃথিবীতে, একথা তোমার বিশ্বাস হয়? না স্যার, একদমই বিশ্বাস হয় না। ওসব অজাত শত্রু শব্দগুলো সাহিত্যের পাতাতেই পড়তে ভালো লাগে, বাস্তবটা হয় সম্পূর্ণ উল্টো। হ্যাঁ স্যার। আর তাছাড়া বিশুর শ্বশুরের সঙ্গে বিশুর সম্পর্ক কিন্তু ভালো ছিল না, আর সেই জন্যই বিশু তার শাশুড়ি আর শালীকে নিয়ে বাড়ি ছেড়েছিল। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। হ্যাঁ স্যার, কিন্তু কি স্যার, বিশুর বউ বাড়ি ছাড়লো না কেন? এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। বিয়ের পর তো একটা মেয়ের কাছে স্বামী সব হয়, আর সেখানে বাবার সাথে আছে বরকে ছেড়ে। এরকম অনেক প্রশ্নই আমার মাথায় ঘুরছে রেণুকা। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে, আর তার জন্যই আমাদের বিশুর শ্বশুর আর বউয়ের সাথে কথা বলতে হবে। এই অন্ধকারে ওরাই একমাত্র পারে আমাদের পথ দেখাতে। ইয়েস স্যার। সে কি, এসব কথা কে বলেছি? সে যেই বলুক না কেন, সত্যিটা কি সেটা বলুন তো। হ্যাঁ মানছি, সেদিন একটা বিরাট বড় গন্ডগোল অশান্তি হয়েছিল, কিন্তু সেটা শাশুড়ির সাথে জামাইকে নিয়ে মিথ্যে অপবাদকে কেন্দ্র করে নয়। তাহলে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? বলুন বলুন, চুপ থাকবেন না, যা বলার এই বেলায় বলে ফেলুন, না হলে কিন্তু আপনাদের দুজনেরই হয়রানি বাড়বে। বছর দেড়েক আগের কথা, আমি একদিন দুপুরে একটা কাজে মল্লিক বাজারে গিয়েছিলাম, আর ফেরার পথে তুমি ঠিক দেখেছো তো বাবা? কেন, আমি কি এতটাই বুড়ো যে আমার চোখে ছানি পড়েছে? কিন্তু কিন্তু আবার কিসের? আমি পুরুষ মানুষকে বিশ্বাস করি না, ছুকছুকানি ওদের থাকবে।
তাই বলে রিঙ্কি, ও তোমার বোন। বিশুকে আমি ঘর জামাই রেখে বড় ভুল করেছি রে পিঙ্কি। ঘি আর আগুন একসাথে থাকলে আগুন তো উস্কে উঠবেই। দাঁড়াও, আমি আজই তোমার জামাইয়ের সাথে কথা না, বলছি। এখনই ওকে কিছু বলার দরকার নেই। দরকার নেই? না। কেন দরকার নেই? আর একবার দেখি, তারপর নয় তোকে জানাবো। তখন তুই একটা হেস্তনেস্ত করবি, তখন তোকে আমি আর বাধা দেবো না। বিশ্বাস করুন, বাবার মুখে ঘটনাটা শোনার পর আমার গা একেবারে গুলিয়ে উঠেছিল। বিশুর সাথে আমি 1.5 বছর প্রেম করেছিলাম। তখন ও আমাকে বলতো, তোমার বোন আমার বোনের মতোই। আর সেই লোকটা কিনা আমার বোনের সাথেই। তারপর নিজেকে অনেক কষ্টে আটকেছিলাম, সামলেছিলাম নিজেকে। বুকের মধ্যে জ্বলে পুড়ে গেলেও কখনো কাউকে কিচ্ছু মুখ ফুটে বলিনি। কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতেই কি হচ্ছে কি এসব? দিদি, তুই? কেন? আমি আসতেই তোদের নোংরামিটা বন্ধ হয়ে গেল বলে কি অসুবিধা হচ্ছে নাকি? পিঙ্কি, তুমি চুপ করো। কেন চুপ করব? দিনের পর দিন আমাকে পট্টি পরিয়ে তোমরা শাড়ি জামাই বাবু মিলে নোংরামি করবে আর আমাকে মুখ বন্ধ রাখতে হবে? কিসের জন্য? দিদি, তুই ভুল বুঝছিস। কেন ভুল বুঝবো? কেন ভুল বুঝবো রে? আমি কি করছি খুকি নাকি? আমি স্পষ্ট দেখেছি তোরা কি করছিলিস। আর শুধু আমি কেন, বাবাও তোদের দেখেছে। বাবা দেখেছে মানে? বাবা কি দেখেছে? শুনতে চাও কি দেখেছে? তোমরা পুকুর পাড়ে নোংরামি করছিলে, সেগুলো সব বাবা দেখেছে। তবে রে, বুড়ো এত বড় মিথ্যে কথা বলেছে। আজ বুড়োর একদিন কি আমার একদিন, আমি দেখাচ্ছি মজা। শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? শোনো আমার কথা। আপনি মানুষ না জানোয়ার? হ্যাঁ, আপনি আমার আর রিঙ্কির নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। মিথ্যে অপবাদ? আমি নিজের চোখে যা দেখেছি সেটাই আমি আমার মেয়েকে বলেছি। কি হচ্ছে কি তোমাদের এসব? কি হলো কি? ভর সন্ধ্যাবেলা এত চিৎকার চেঁচামেচি কিসের? মা, আপনি একটা বিহিত করুন, তা না হলে কিন্তু এখানে হেস্তনেস্ত হয়ে যাবে। আরে কি হয়েছে কি সেটা তো আগে বলবে তুমি। এই বুড়োটা আর আপনার বড় মেয়ে দুজন মিলে রটাচ্ছে আমার আর রিঙ্কির নাকি অবৈধ সম্পর্ক আছে। ছি 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 ছি, এসব কি অলক্ষণীর কথাবার্তা? ভুলটা আমারই। রিঙ্কিকে আমি ছোট বোনের মতো দেখি। আজ একটু গায়ে হাত দিয়েছিলাম বলে এই বুড়োটা আর আপনার বড় মেয়ে আমাকে দুশ্চরিত্র লম্পট প্রতিপন্ন করার চেষ্টা করছে। না না না, এটা হতেই পারে না। তাহলে কি আমি সেদিন ভুল দেখেছি? নাকি আমি ভুল দেখেছি? দুজনকে একেবারে হাতে হাতে ধরেছি আজকে। স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি একথা বিশ্বাস করব না। তাহলে কি আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, তাই বলছো। তুমি বিশুকে তাড়ানোর জন্য বাড়ি থেকে ওর নামে এইরকম একটা মিথ্যে অপবাদ দিচ্ছ, আর সেই কারণেই তুমি রিঙ্কিকে অহেতুক বলির পাঠা করছো। তোমার বুদ্ধি কি হাঁটুতে? হ্যাঁ, তোমার বুদ্ধি কি হাঁটুতে? কোনো বাবা এরকম করতে পারে? তুমি পারো, তুমি সব পারো। এই ক বছরে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। এত কথা বাড়িয়ে লাভ নেই। আমি পিঙ্কিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এবার আপনারা যত ইচ্ছে চুলোচুলি করুন। আমি তোমার সাথে কোথাও যাব না। কেন যাবে না? কেন? তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পটের সাথে আমি আর এক মুহূর্তে একসাথে তলায় থাকবো না। কিন্তু আমি যাব। তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? আমি এই বাড়ি থেকে রিঙ্কিকে নিয়ে জামাইয়ের সঙ্গে চলে যাব। যে বাড়িতে রিঙ্কির কোনো ইজ্জত নেই, জামাইয়ের কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি একটা মুহূর্তের জন্য থাকবো না, মরে গেলেও থাকবো না। ওরা কি সেদিনকে রাতেই চলে গেছিল? হ্যাঁ। আপনারা আটকানোর চেষ্টা করেননি? আমি করিনি। কেন করেননি? ঠিক যে কারণে বিশু খুন হয়েছে জেনেও আমি ওর মোহাম্মদপুরের ভাড়ার বাড়িতে একটিবারের জন্য ছুটে যাইনি। আচ্ছা, কে বা কারা বিশুকে এরকম নৃশংসভাবে খুন করলো সেই সম্বন্ধে আপনাদের কোনো ধারণা আছে? আমার মনে হয়
হয় আপনার? আমার মনে হয় বিশু ওখানে গিয়ে কোনো মেয়ে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তার বাড়ির লোকেরা হয়তো আক্রোশবশত ওকে মেরে দিয়েছে। তার মানে মোহাম্মদপুর এলাকায় বিশুর সাথে কোনো মেয়ের কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। সেই রকমই তো শুনলাম স্যার। তবে তবে স্যার, নিমাইয়ের কথা মনে আছে? নিমাই? নিমাই কে নিমাই? স্যার, সেই লোকটা যে বিশুর কাটা মুন্ডুটা সবার আগে দেখেছিল। নিমাইকে? যে এই কাটা মুন্ডুটা সবার আগে দেখেছে। কোথায় নিমাই? একবার ডাকো তো। স্যার, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। চলো তো, চলুন। এই মুন্ডুটাকে আপনি প্রথম দেখেছিলেন? আগে হ্যাঁ। ও হো, হ্যাঁ 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 হ্যাঁ। নিমাইয়ের কাছ থেকে কিন্তু আমরা একটা ভাইটাল ইনফরমেশন পেয়েছি। ভাইটাল ইনফরমেশন? কিরকম কিরকম? নিমাই বলল, তুমি ঠিক জানো? শুধু আমি কেন, এই এলাকার সকলেই জানে। তার মানে বিশুর সাথে বিশুর শালী রিঙ্কির একটা প্রেমের সম্পর্ক ছিল, তাই তো? হ্যাঁ, নলে দেখুন না, কেউ কি সাইকেলে করে তার শালীকে চাপিয়ে রোজ দিন ঘুরতে যায়, তারপর ধরুন মেলায় গিয়ে হাত ভর্তি চুড়ি কিনে দেয়, তারপর অন্ধকার ঝোপে ঝাড়ে গিয়ে বসে থাকে। তাই নাকি? খুঁজুন খুঁজুন, দেখবেন কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে। ঠিক আছে। তার মানে বিশুর শ্বশুর আর বিশুর বউয়ের সন্দেহ অমূলক নয়। শুধু নিমাই নয় স্যার, আমি সমস্ত এলাকাবাসীর সাথে কথা বলেছি। বিশুর সাথে কিন্তু ওর শালীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর যে সম্পর্কটা জামাইবাবু আর শালীর কিন্তু পবিত্র সম্পর্ক নয়। কিন্তু বিশুকে খুনটা করলো কে? সেটার ইনফরমেশন কিন্তু স্যার এখন আমি পাইনি। আচ্ছা, তুমি একটা কাজ করো তো। বলুন স্যার। বিশুর মোবাইল বন্ধ তো? হ্যাঁ স্যার। তুমি বিশুর কল ডিটেলস আর লাস্ট টাওয়ার লোকেশনটা বার করো। আর শুধু বিশু নয়, সাথে আরো দুজনের কল ডিটেলস আর কাটা মুন্ডু উদ্ধারের আগের রাতের টাওয়ার লোকেশন আমার চাই। কিন্তু দুজন কারা স্যার? এই দুজন হলো বুঝেছো? বুঝে গেছি স্যার। যাও। ওকে। বিশু পাল হত্যার তদন্তে নেমে আমরা তখনও পর্যন্ত কোনো ক্লু বা ব্রেক থ্রু পাইনি। আমরা শুধু এটুকু নিশ্চিতভাবে জানতে পেরেছিলাম যে বিশুর সাথে তার শালীর সত্যি একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমাদের মনের মধ্যে তখনও পর্যন্ত সেই পুরনো দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এক, বিশুকে খুন করলো কে? দুই, খুনের মোটিভ কি? আমরা যখন এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, ঠিক সেই সময়ে আমাদের হাতে এলো মেজর ব্রেক থ্রু। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, কাটা মুন্ডুটা পাওয়ার আগের দিন রাতে ভিকটিম বিশু পালের ফোনের টাওয়ার লোকেশনটা তার ভাড়া বাড়ির আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে। তারপর স্যার লোকেশনটা আস্তে আস্তে মুভ করতে থাকে। ক্যারি অন।
তারপর বিশুর টাওয়ার লোকেশনটা কিছুটা ডিস্টেন্স কভার করে, তারপর আস্তে আস্তে পৌঁছে যায় 9:30টার সময় যেখানে মুন্ডুটা উদ্ধার হয়েছে সেখানে। তারপর ঠিক 10:15 নাগাদ ওই লোকেশনেই বিশুর ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে যায় স্যার। আর ওই বিশুর কল ডিটেলস? এখানেও কিন্তু একটা টুইস্ট আছে স্যার। টুইস্ট? কি টুইস্ট? আপনি আর যে দুজনের মোবাইলের কল ডিটেলস এবং টাওয়ার লোকেশন ট্যাগ করতে বলেছিলেন, তাদের মধ্যে একজনের ফোন থেকে কিন্তু ওই দিন ঠিক সন্ধ্যার সময় বিশুর ফোনে একটা কল ঢুকেছিল। কথা হয়েছিল ঠিক পাক্কা 5 মিনিট 35 সেকেন্ড। আর সব থেকে বড় টুইস্ট হলো, যার ফোন থেকে ইনকামিং কলটা এসেছিল তার টাওয়ার লোকেশনটাও কিন্তু দেখাচ্ছে 9:30 থেকে 10:15 অবধি ওই লোকেশনেই। তার মানে আপনি শুধু অর্ডার করুন স্যার। তুমি একটা কাজ করো, তুমি কালকেই ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো। প্রথমে বাড়িটাকে তন্ন তন্ন করে সার্চ করবে, তারপরে তুলে নিয়ে সোজা চলে আসবে থানায়। ওকে স্যার। ওঠো ওঠো। হরিপদ বাগদি, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো কেন তোমাকে থানায় তুলে আনা হয়েছে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না স্যার, আমি তো কিচ্ছু করিনি, তাহলে এভাবে কেন থানায় তুলে আনেন? তুমি আমাদের অফিসারকে একটা সুন্দর গল্প শুনিয়েছিলে, তোমার মনে আছে নিশ্চয়ই? কোন গল্প স্যার? তোমার জামাইয়ের সাথে তোমার ছোট মেয়ের অবৈধ প্রেমের গল্প। প্রেমের গল্প বলতে যাবো কেন? যা ঘটেছিল সেটাই আপনাদের বলেছি। তাই নাকি? আমার বড় মেয়ে পিঙ্কিও তো একই কথা বলেছি। না, আমরা কিন্তু একবারের জন্য বলছি না যে তুমি আর তোমার মেয়ে আমাদের মন গড়া একটা ভুয়ো গল্প শুনিয়েছি। তাহলে আমরা নিজেরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তোমার জামাই বিশুর সাথে তোমার ছোট মেয়ের একটা ভাব ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তোমার বউ আর তোমার ছোট মেয়ে সেটা চেপে গিয়ে ওই শাশুড়ি জামাই সম্পর্কের একটা ভুয়ো গল্প আমাদের শুনিয়েছিল। ওদের কথা আমি জানি না স্যার, কিন্তু আমি তো সব সত্যি কথা বলেছিলাম। এবার তো আপনার কথা বিশ্বাস করছেন? সত্যি বলেছিলে, কিন্তু পুরো সত্যিটা বলনি, বেমালুম চেপে গিয়েছিলে। কি বলিনি স্যার? কি চেপে গিয়েছিলাম? কি বলতে চাইছেন আপনারা? ন্যাকাসাহ্য, যেন কিছুই বুঝতে পারছো না। আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কিছু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? খুন করলে কেন? আমি খুন করিনি স্যার, সত্যি বলছি স্যার, আমি খুন করিনি। তোমার বাড়ি থেকে রক্তমাখা ভোজালিটা পাওয়া গেল কি করে? তোমার বাড়ি থেকে রক্তমাখা শার্ট বেরোলো কি করে? সেদিন সন্ধেবেলায় তুমি তোমার জামাইকে কল করেছিলে কেন? টানা 5 মিনিট 35 সেকেন্ড কি এত কথা বলেছিলে? সেদিন রাতে 9:30 থেকে 10:15 মধ্যে তোমার ফোনের লোকেশন কিন্তু দেখাচ্ছে মার্ডার স্পটের ওখানে, যেখানে তোমার জামাইয়ের মাথা কাটা মুন্ডুটা উদ্ধার হয়েছে। হরি হরি হরি, তোর সামনে সমস্ত রাস্তা বন্ধ, সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। অসময় নেই, তোমার মুখ খোল, নাহলে কিন্তু তোর কপালে অশেষ দুর্গতি আছে। বলছি স্যার, আমি এবার সব খুলে বলছি স্যার। বলো বলো, বললেই তোমার মঙ্গল। বলছি স্যার, সেদিন রাতে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল স্যার, মারাত্মক অশান্তি হয়েছিল। ওই শয়তান বিশু আমাকে গলা টিপে মারতে এসেছিল। তারপর ওরা বাড়ি ছেড়ে চলে যায়।
মারে, মা দুপুর হয়ে গেল, উঠবি না? মুখে কিছু দিবি না? যে মানুষটাকে 1.5 বছর ভালোবেসে বিয়ে করলাম, 3.5 বছর সংসার করার পরেও যে বেইমানি করেছে আমি জানি, তারপরও তোমার মনে হয় আমার গলা থেকে একটা অন্যের দানাও নামবে বাবা? জানি রে মা, জানি, আমি সব কিছু জানি আর সব কিছু বুঝতে পারছি। আর সে তো শুধু তোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি, সে তো আমার ঘরটাও ভেঙে দিয়ে গেছে, সঙ্গে তোর মা আর বোনকেও নিয়ে গেছে। তুমি ওদের দুজনকে কেন আটকালে না বাবা? রিঙ্কি তো ছেলে মানুষ, এখনো বুদ্ধি শুদ্ধি পাকেনি, কিন্তু তোর মা তো কচি কুকিটি নয়, তাহলে সে কেন অন্ধের মতো জামাইকে বিশ্বাস করলো বল? তুই আমি কি পর? আমাদের কথার কোনো মূল্য নেই? এই বিশুর বাচ্চাকে আমি ছাড়বো না বাবা, এর বদলা আমি নেবই। না না, তুই কিচ্ছু করবি না, যা করার আমি করব। কি করবে তুমি? তারপর অনেক দিন ধরে ভাবছিলাম ওই শয়তান বিশুকে কিভাবে টাইট করা যায়। সেদিন একটা সুযোগ এসে গেল। একসময় অনেক মস্তানি করেছি, সেই সময় সঙ্গী ছিল বলাই, আমার প্রাণের বন্ধু ছিল। ওর সঙ্গে দেখা হয়ে গেল। আরে বলাই, কোথায় যাচ্ছিস? আরে তোর বাড়ি গিয়েছিলাম, হঠাৎ আরে তোর জামাই তোর বউ আর ছোট মেয়েকে নিয়ে মোহাম্মদপুরে ঘর ভাড়ায় আছে, জানিস তো? সে আর জানি না। আরে গতকাল মোহাম্মদপুরে গিয়েছিলাম আমি আমার একটা জমি বিক্রির ব্যাপারে। হ্যাঁ তো? আরে যে দালালের বাড়িতে গিয়েছিলাম সেখানে তোর জামাইও গিয়েছিল। কেন? আরে সুতাহাটিতে ওদিকে একটা 1.5 বিঘার জমি আছে না? হ্যাঁ, ওটা বিক্রি করার ব্যাপারে কথা বলছিল। সে কি? আমি সব শুনেছি, তোর জামাই এখন ওই টোটো চালানো ছেড়ে দিয়ে কি একটা নতুন ব্যবসা শুরু করবে, তার জন্য টাকার দরকার তো। তাই ওই জমিটা ওই বৌদিকে পটিয়ে পাটিয়ে বিক্রি করবার ধান্দায় আছে। শালা শয়তান, তোকে আমি ছাড়বো না। আমি তোর সাথে আছি। আচ্ছা, তোকে ওরা চিনে ফেলেনি তো? মনে হয় চিনতে পারেনি। শোন বলাই, আজ শয়তানটাকে ফোন করব, ফোন করে ওকে সোনাটিকে আসতে বলবো। তুই একটা বুঝালি জোগাড় করতে পারবি? তুই আর আমি অল্প বয়সে অনেক অ্যাকশন করেছি, আজ না এটাই হবে আমাদের শেষ অ্যাকশন? বলাই বলাই, তোর জামাই আসছে। কি ব্যাপার শ্বশুরমশাই, আমাকে হঠাৎ ফোন করে ডাকলেন? শুনলাম নাকি তুমি টোটো চালানো ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আপনাকে কে বললো? সে যেই বলে থাক, এতদিন পরে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। তা তো বটেই, কি করব বলুন, আমদানি তো বাড়াতে হবে, তা না হলে আপনার ছোট মেয়েকে বিয়ে করে খাওয়াবো কি? তুমি রিঙ্কিকে বিয়ে করবে? সেই রকমই তো ইচ্ছে আছে। তাহলে পিঙ্কির কি হবে? ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আপনার বড় মেয়ে, আপনি বুঝবেন কি হবে না হবে। তুমি পিঙ্কির জীবন নষ্ট করে এখন রিঙ্কির জীবন নষ্ট করার তাল করছো। রিঙ্কিও আমাকে বিয়ে করতে চায়, ও তো আর বাচ্চা খুকি নয়। আপনার বড় মেয়ের থেকে আপনার ছোট মেয়ে অনেক বেশি বুদ্ধি রাখে। তুমি আমায় ছেড়ে কোনোদিনও যাবে না তো? কখনো না। আমায় বিয়ে করবে তো? সেই জন্যই তো জামা কাপড়ের ব্যবসা করব ভেবেছি। আর বাবা আর দিদি যদি বাধা দিতে আসে? তোমার মা যখন আমার পকেটে, তখন কোনো শালাই কিচ্ছু করতে পারবে না। আমি যদি তোকে 50,000 টাকা দিই, তাহলে তুই রিঙ্কিকে ছেড়ে দিবি তো?
শ্বশুরমশাই, 50,000 টাকা আমি আপনাকে দিচ্ছি, দয়া করে আমাদের আর বিরক্ত করবেন না। তার মানে তুই রিঙ্কিকে ছাড়বি না, তাই তো? ছাড়ার জন্য তো ধরিনি শ্বশুরমশাই। এই যদি তোর শেষ কথা হয় তাহলে কিন্তু এর ফল ভুগতে হবে তোকে, বিশু। কি করবি? হ্যাঁ, কি করবি তুই? তুই হচ্ছিস একটা বুড়ো জল দৌড়, আর কিছু না। তারপর ও মরে যাওয়ার পর আমি নিজের হাতে ভুজালি দিয়ে ওর মাথাটাকে ওর দেহ থেকে আলাদা করে দিয়েছিলাম। আর দেহটা কোথায় গেল? ছোট ছোট টুকরো করে কেটে ওই দূরের খালে ফেলে দিয়েছিলাম। কি চমৎকার ফ্যামিলি! জামাই দুশ্চরিত্র বিশ্বাসঘাতক, আর শ্বশুর নির্মম খুনি। বিশ্বাস করুন স্যার, আমার বড় মেয়েটা নির্দোষ, ও কিচ্ছু জানে না। আমি গুনাহ করে ওকে কিছু বলিনি, ও বড় নির্দোষ স্যার, ও নিষ্পাপ স্যার। আমাদের দেশের আইনে হাজার অপরাধী পার পেয়ে গেলেও কোনো নিষ্পাপকে শাস্তির আওতায় আনা হয় না। তুমি নিশ্চিন্তে থাকো, বন্ধুটাকে তুলে নিয়ে এসো। হ্যাঁ, ভিকটিম বিশু পাল জীবদ্দশায় মারাত্মক অন্যায় করেছিল ঠিকই, কিন্তু তার শ্বশুর হরিপদ বাগদি যেটা করেছিল সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। কাউকে হত্যা করার, কারো জীবন কেড়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই। পৃথিবীর কোনো সভ্য দেশের আইনই নাগরিকদের আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। তাই সাবধান, কারণ যাই হোক, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, নইলে আমরা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীদের এইভাবে টেনে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো।